ম্যাপেল গাছের নিচে এক তরুণী দাঁড়িয়ে আছে, অসহায় চোখে। অনির্দিষ্ট জীবনের ঝুঁকি, পরিবারের খোঁজ নেই এবং যেতে পারছে না নিজের দেশে। আমেরিকায় একটি মেয়ে জীবনযাপন করা মোটেও সহজ নয়। মেয়েটির মাথার উপর ঝরছে রঙিন ম্যাপেল পাতা। বেঞ্চে বসে ভাবনায় মত্ত সে। সেলফোন বেজে উঠতেই রিসিভ করেই জানতে পারলো তার পরিবারের কোনো খোঁজ নেই। হয়তো বাবা মা বেঁচে আছে, আবার হয়তো না। মুসলিম মেয়ে মারিয়াম ফুপিয়ে কেঁদে উঠল। আমেরিকায় এসেছিল উচ্চশিক্ষা হাসিল করার জন্য। এক দূরবর্তী আত্মীয়ের বাড়িতে 6 মাস থাকার পর আত্মীয় জানিয়েছে তারা আর মারিয়ামকে রাখতে পারবে না। মারিয়াম যেন ক্যালিফোর্নিয়ায় কোথাও নিজের থাকার ব্যবস্থা করে নেয়। তারা মারিয়ামকে নিজেদের সাথে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যেতে পারবে না। একসাথে দুটো দুঃসংবাদ মারিয়ামকে অসহায় করে তুলল। বেঞ্চে বসে অঝোর ধারায় কাঁদতে লাগলো। মারিয়ামের ক্রন্দনে বিচ্যুত ঘটে এক যুবকের হাত বাড়িয়ে দেওয়ায়। সাদা হাফহাতা গেঞ্জির সাথে সাদা 3/4 প্যান্ট পরিহিত লম্বা ফর্সা চিকন একজন যুবক এগিয়ে দিল একটি ফকফকা সাদা ছোট্ট রুমাল। মারিয়াম বিনা বাক্যে গ্রহণ করলো রুমালটি। রক্তিম মুখমণ্ডল মুছে নিল রুমাল দিয়ে। যুবক কোনো প্রতিক্রিয়া না করেই পা চালিয়ে ত্যাগ করলো ম্যাপেল গাছের ত্রিসীমানা। যুবককে তার মা ডাকছে। নক্ষত্র আসো। মায়ের চোখের মণি। মায়ের কাছে যাওয়ার পর মিসেস অরিত্রী দেওয়ান ছেলের কপালে চুমু দিলেন। তখনই তার আর এক নক্ষত্র হাস্য উজ্জ্বল মুখে মাম্মাম বলে জাপটে ধরল। প্রসারিত হাসির কারণে তার ক্যানাইন দাঁত বের করে হাসলো। অরিত্রী দেওয়ান 2 নক্ষত্রকে প্রাণ ভরে আদর করলেন। সাদা অ্যাপ্রন হাতে নিয়ে আশরাফ দেওয়ান টিউলিপ ফুল নিয়ে আসছেন স্ত্রীর জন্য। একটা হলুদ টিউলিপ ফুল স্ত্রীর হাতে গুজে দিলেন। দুজন যমজ ছেলে আর স্ত্রীর সাথে পিকনিকে এসেছেন। এমার্জেন্সি সার্জারি শেষ করেই সুখের পরিবারের কাছে ছুটে এসেছেন। এই সুখী পরিবারটিকে বেঞ্চে বসে দেখছে মারিয়াম। একটা ম্যাপেল পাতা মারিয়ামের মাথায় টুপ করে পড়ল। ঠিক সেই সময় আদনান দেওয়ান সোজা দৃষ্টি দিল মারিয়ামের দিকেই। আদনানের হৃদয়ে ছিল না কোনো মুকুল, ছিল না কোনো ফুল। আদনানের এক পলক চাহনিতে কেবল সহমর্মিতা ছিল অপরিচিত মেয়েটির প্রতি। ছেলের দৃষ্টি অনুসরণ করে অরিত্রী দেওয়ান বেঞ্চে বসা মারিয়ামকে লক্ষ্য করে এগিয়ে গেলেন তার দিকে এবং কোমল আচরণ করে তাদের সাথে ভোজন বিলাসে অংশগ্রহণ করতে আহ্বান করলেন। ক্ষুধার্ত মারিয়াম হাতছাড়া করলো খাবারের আহ্বান। অরিত্রী দেওয়ানের মেয়ে নেই, তাই মেয়ের প্রতি তার আলাদা টান অনুভব হয়। অরিত্রী দেওয়ান মারিয়ামের ব্যাপারে জানতে চাইলে মারিয়াম জানালো সে মিয়ানমার দেশের নাগরিক। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসার পর মিয়ানমারে গৃহযুদ্ধ লেগে যায়, যার ফলে তার মা বাবার সাথে যোগাযোগ করতে পারছে না এবং নিজের দেশে যেতেও পারছে না। তার বাবা নিষেধ করেছে দেশের ভয়ঙ্কর পরিস্থিতি ব্যাখ্যা করতে। 2 মাস ধরে দেশ থেকে টাকা আসছে না, তাই তার খাওয়া দাওয়া এবং খরচের সংকট দেখা দিয়েছে। ভালো কোনো পার্ট টাইম জবও পাচ্ছে না। সে স্টুডেন্ট হয়ে কোনো সুযোগ সুবিধাও পাচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূরবর্তী আত্মীয়রা ক্যালিফোর্নিয়া ছেড়ে নিউ ইয়র্ক চলে গেলে মারিয়ামের দুর্গতি আরও বেড়ে যাবে। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভয় হচ্ছে তার বাবা মা আদেও বেঁচে আছে নাকি গৃহযুদ্ধের বলিদান হয়েছে। মারিয়াম হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর মুসলিম সম্প্রদায়ের মেয়ে। তার ভাষা বার্মিজ। মারিয়ামের বিরক্তির সব জেনে আশরাফ দেওয়ান সাহায্য করতে অফার করলেন, তুমি আমাদের হসপিটালের রিসেপশনিস্ট হিসেবে জয়েন করতে পারো। তোমার ক্লাস শেষে বিকাল থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করবে। সেই থেকেই মারিয়াম হসপিটালের রিসেপশনিস্ট হিসেবে জয়েন করে। সময়ের সাথে সাথে অরিত্রী দেওয়ানের সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। প্রথমবারের মতো আদনান কোনো যুবতীর মোহে পড়ে। সেই যুবতী হলো মারিয়াম। আদনান কখনো হসপিটালের আশেপাশে ঘেঁষে না। ব্লাডে ফোবিয়া আছে আদনানের। হসপিটালে গেলেই মানুষের রক্ত এবং রোগীদের জরাজীর্ণ অবস্থা আদনান সহ্য করতে পারে না। সেই আদনান মারিয়ামের জন্য বিকালে হসপিটালে যেত। অরিত্রী দেওয়ান চেম্বারে প্রথমবারের মতো ভীতু নক্ষত্রকে দেখেই ভীষণ রকম চমকালেন। আদনান ভীতু প্রকৃতির আর আধাম সাহসী। তাদের 2 ভাইয়ের মাঝে তফাৎ এখানেই। আশরাফ দেওয়ান এবং তার স্ত্রী এক হসপিটালেই জব করতেন। আদনান বোকা হেসে বলেছিল, মাম্মাম তোমাকে মিস করছিলাম, তাই বুবুকে বাড়িতে একা রেখেই চলে এসেছি। এমন বাহানা দিয়ে প্রায়শই আদনান হসপিটালে চলে আসতো। ছেলের গতিবিধি মা বাবা সহজেই ধরতে পারে। আদনানকে সরাসরি মারিয়ামের ব্যাপারে জিজ্ঞেস করার পর আদনান লজ্জায় হ্যাঁ বা না কিছুই বলতে পারেনি। পরে বুবুর কাছে স্বীকারোক্তি করেছে আধাম সহোদর ভাইয়ের প্রেমে পড়া নিয়ে উল্লাস কম করেনি। খুব শিগগিরই ঘরোয়াভাবে মারিয়ামের সাথে আদনানের বিয়ে হয়ে যায়। অরিত্রী দেওয়ান এক
প্রকার তাড়াহুড়ো করে ঘর কোনো ছেলেকে বিয়ে করিয়ে দিয়েছে। এর পেছনেও কারণ রয়েছে। মারিয়ামও পছন্দ করতে শুরু করেছে ভদ্রগোছের আদনানকে। তাদের মাঝে প্রেম হওয়ার আগে বিয়ে হয়ে গেছে। আদনান স্বীয় স্ত্রীর প্রতি প্রেমে মজেছে বিয়ের পরে। তাদের প্রেমটা সতেজ হয়েছে নবদম্পতির ট্যাগ লাগানোর পর। স্বপ্নের মতো চলছিল মারিয়াম আর আদনানের দিনগুলো। অপরদিকে আদহাম নিজের ক্যারিয়ারে ফোকাস করে বাবার মতো একজন সফল হার্ট সার্জনের খ্যাতি পেয়েছে। এই ছিল আদনান আর মারিয়ামের ঝরঝরে প্রেমের উপাখ্যান, যারা ভিন্ন দেশের নাগরিক হয়েও স্বল্প সময়ে গেঁথে গেছে অমর কাব্য, যারা বিনিদ্র রাত যাপন করেছে ইংরেজিতে ভাষা ব্যবহার করে, যাদের মাঝে একটি হৃদস্পন্দন বেড়ে উঠেছিল। সেই হৃদস্পন্দন পৃথিবীতে আগমন হওয়ার আগেই আদনানকে গ্রহণ করতে হয়েছে মৃত্যুর স্বাদ। গর্ভবতী প্রিয়তমা সেই শোক বেশি দিন বহন করতে পারেনি। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেই সেও না ফেরার দেশে চলে গেল। রেখে গেল আদনানের ঔরসজাত সন্তান, যাকে দেখতে পারেনি দাদা দাদি এবং মা। তাকে আঁকড়ে ধরেছে চাচা, চাচাই হয়ে গেল বাবা। তুষার কন্যা পাপড়ি কি কখনো জানবে তার বাবা ছিল আদনান, এবং সে কি জানবে তার মা ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর মুসলিম সম্প্রদায়ের এক আভিজাত পরিবারের মেয়ে? তার মায়ের নাম ছিল মারিয়াম। এটাও কি পাপড়ি বড় হয়ে জানতে পারবে? জানলে প্রতিক্রিয়া কেমন হবে? আদহাম ছপ করে চোখের পাতা খুলে ফেললো। অতীত থেকে ছিটকে বেরিয়ে আসলো। হাবাগোবা ভাই আদনানকে খুব মনে পড়ছে। আদনান মারিয়ামের প্রেমে অন্ধ হয়ে আদহামকে বলেছিল, বিবাহিত জীবন খুবই বরকতময় যদি জীবন সঙ্গিনী হয় নিজের মনের মতো। আদহাম মৃদু হাসিয়ার বলে, হ্যাঁ ঠিক বলেছিস, আমিও বিয়ে করেছি রে ভাই, তবে তুই মাম্মাম পাপা কেউ ছিল না। তোর প্রিন্সেসের ভালো থাকার কথা ভেবেই বাক প্রতিবন্ধী একজনকে বিয়ে করেছি। তার মাঝেই আমার ভবিতব্য লেখা ছিল। আমার স্নো কুইন একদম আলাদা, কোমল আর মায়াবতী। একটা বিষাদের বাতাস আদহামের গায়ে ছুঁয়ে দেয়। কানে কানে ফিসফিস করে একটা আদুরে ডাক আসে, নক্ষত্র। পাপা ডাকতো প্রিন্স। বহুদিন হলো কেউ নক্ষত্র এবং প্রিন্স বলে ডাকে না। দীর্ঘশ্বাস ফেলে আদহাম বের হয়ে গেল ম্যাক্সকে এয়ারপোর্ট থেকে আনতে। কালো মোটা তাজে এক নিগ্র লোককে দেখেই পূর্ণ লাফিয়ে উঠল সোফায়। বড় বড় চোখ করে বলো, মাগো মা, কি কাইল্লা? এই কাইল্লা বেটা তুমি কেডায়? আদহাম হাসবে নাকি চুপ থাকবে এটাই বুঝতে পারছে না। পূর্ণ সমান তালে চেঁচিয়ে যাচ্ছে। পাপড়ি তুর তুর করে ড্রয়িং রুমে হাজির হয়ে সুন্দর করে হাসলো ম্যাক্সকে দেখে। ম্যাক্সকে চিনতে পেরেছে। ম্যাক্স হাত বাড়িয়ে ডাকলো পাপড়িকে। পাপড়ি কাছে যাওয়ার পর ম্যাক্স তাকে কোলে নেওয়ার পরেই চোখ দুটো ভরে আসলো অশ্রু জল। পাপড়িকে খুঁটিয়ে খুঁটিয়ে ম্যাক্স দেখছে আর আদনানের সাথে মিলাচ্ছে। পাপড়ি পুরোই আদনানের কপি, নিষ্পাপ মুখে অগাধ মায়া। আদনানের রক্তাক্ত মুখটা স্মরণে আসতেই ম্যাক্স চোখ বন্ধ করে ফেললো। অমনি কৃষ্ণ গাল বেয়ে মোটা মোটা 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদহাম পূর্ণর সাথে সোফায় বসে নরম গলায় বলল, ও তোমার ম্যাক্স আঙ্কেল হয়? কিতা হয় আঙ্কেল? না আঙ্কেল কইতাম না, কাইল্লা বেটা কমু। এসব বলা ভালো নয়। তাইলে কাইল্লা আঙ্কেল কমু? ম্যাক্সের কাছে অনেক চকলেট আছে, তুমি কাইল্লা বললে সে তোমাকে একটা চকলেটও দিবে না। না দিলে নাই, আমি কি ছোচা নাকি? তোকে আমি সাথে দের ব্যাটারি বলি? আমার নাম পূর্ণ। পূর্ণ কইয়া ডাক দিবা, দেল ব্যাটারি কইবা না। ঠিক আছে, পূর্ণ বলেই ডাকবো, তুমিও ম্যাক্স আঙ্কেল বলবে। এই কঠিন্য নাম কেমনে ডাকমু? নাম ডাকার দরকার নেই, শুধু আঙ্কেল বললেই হবে। আচ্ছা কমু, চকলেট দিবনি? কে জানি বললো আমি ছোচা না? পূর্ণ মুখ ভোতা করে বসে রইল। আদহাম পকেট থেকে চকলেট বের করে পূর্ণর হাতে দিয়ে বেডরুমের দিকে হাঁটা ধরলো। চিত্রা দেওয়ান ম্যাক্সের সাথে কথা বলছেন। আদহাম যেতে যেতে ম্যাক্সের উদ্দেশ্যে বড় গলায় বলে গেল, এখন রেস্ট করো, রাতে বের হব। পূর্ণিমা মিররের সামনে দাঁড়িয়ে অবিন্যস্ত চুলগুলো চিরুনি করছিল। আদহাম পিছনে দাঁড়িয়ে সেই কাব্যিক ভঙ্গিতে চুলের গোছা সরিয়ে পেন্ডেন্ট পরিয়ে দিল। ঘাড়ের ক্ষত শুকিয়ে গেছে। আদহাম থুতনি ঠেকালো কাঁধে, সেথায় ওষ্ঠের ছোঁয়া দিয়ে দৃষ্টি দিল আয়নায়। কোনো উপন্যাসের কাল্পনিক জুটির মতো এই কপত কপতির প্রতিবিম্ব মিররে ভাসছে। তুষার রানীর কোমরে 2 হাত রেখে আদহাম মৃদু দুলতে লাগলো ডানে বায়ে। পূর্ণিমা হাত উত্তোলন করে আঙ্গুল রাখলো খোঁচা খোঁচা দাড়িযুক্ত চিবুকে। একজোড়া ফিনফিনে শরীর দুলছে আমোদে। আদহাম ডান হাত বাড়িয়ে লিপ গ্লোসটা হাতে নিল। অতপর ঢেউ খেলানো নরম ঠোঁটে লিপ গ্লোস লাগিয়ে দিল নিজ হাতে। হালকা গোলাপি ঠোঁট জোড়া গাঢ় গোলাপিতে পরিণত হয়েছে। আদহাম লিপ গ্লোস দিয়ে আয়নায় গায়ে লিখলো, স্নো কুইন ইজ সো প্রিটি অ্যান্ড ভেরি বিউটিফুল।
পূর্ণিমা লিখল, আপনি সুদর্শন একজন পুরুষ, গায়ের বর্ণ এবং চেহারার গড়ন চোখে লাগার মতো, চোখে জ্বালা ধরিয়ে দেওয়ার মতো সুন্দর আপনি। সত্য কথা বলছি, আপনার মতো সুদর্শন পুরুষ ইতিপূর্বে আমি আর কাউকে দেখিনি। আধাম ঘনিষ্ঠতা বাড়ালো এবং সময় নিয়ে চুমু দিল গলার ভাঁজে। মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল স্নো কুইনের স্নিগ্ধ আননে। গন্ধরাজ আর চামেলি ফুলের ঘ্রাণ ধেই ধেই করে কক্ষের ভেতরে আসছে। পূর্ণিমা আবেশে নেত্রপল্লব বুঝে অনুভব করছে প্রিয় পুরুষের আদর সোহাগ। আয়নায় তখনও ভাসছে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা মিষ্টি দম্পতির মাখো মাখো ভালোবাসার বহিঃপ্রকাশ। রজনীকে ঘিরে ধরেছে নিগুড়ো অমাবস্যা। চাঁদের বিকিরণ নেই এবং তারকাদের ঝলমলেও নেই। ছমছমে অমাবস্যার রাতে দুটি মানবদেহ একটি উদ্দেশ্য সাধনে বের হয়েছে। শিকার ধরবে তারা। ম্যাক্স আর আধাম ভদ্র সভ্য হয়ে গাড়িতে বসে আছে। এদেরকে নিছক ভদ্র দেখালেও মন কুটিরে লুকিয়ে আছে বিভৎস বাসনা। তাদের গাড়ি পাশ কাটিয়ে তিনজন পুরুষ হেঁটে চলে গেল। এরা পুরুষ হলেও এদের চরিত্র কাপুরুষ। একজনের চোখে পট্টি বাঁধা, সে মুরাদ। হসপিটাল থেকে গতকাল রিলিজ পেয়েছে। মুরাদের দুই বদমাস সঙ্গী তার সাথেই রয়েছে। ক্যাচ করে ম্যাক্স গাড়ির দরজা খুলে অনুসরণ করলো তিনজনকে, তারপর স্প্রে করলো তিনজনের মুখে। আধাম ড্রাইভিং সিটে বসে মুখে ললিপপ নিয়ে আরামসে বসে আছে। অজ্ঞাত মুরাদ এবং তার দুই সঙ্গীকে ম্যাক্স কাঁধে নিয়ে ধপাস করে গাড়ির পেছনের সিটে রেখে সামনে এসে বসলো। আধাম তেরা হয়ে একবার চাইলো তিনটে নরকের কিটকে, তারপর বক্র হেসে গাড়ি ছুটিয়ে দিল গন্তব্যে। শহর থেকে দূরে অরণ্যের ঝোপঝাড়ে নিকশ কালো আধারে আধাম আর ম্যাক্স ঘাঁটি বানিয়েছে ক্ষণিক সময়ের জন্য। শক্তিশালী ম্যাক্স তিনজনকে একে একে কাঁধে করে গাড়ি থেকে নামিয়ে বেঁধে ফেলেছে গাছের সাথে। নিভু নিভু চোখে তিনজন দেখলো তাদের সামনে শ্বেতবর্ণের একজন হ্যাংলা পুরুষ এবং কৃষ্ণবর্ণের একজন মোজা তাজা পুরুষ দানব সেজে আছে। আধামের উজ্জ্বল ফর্সা মুখখানি কারো নজরে আসেনি এখনো। ম্যাক্স ফ্ল্যাশ লাইট অন করলো। উদ্ভাসিত হলো রাগে রাগে হিড়হিড় করা ক্রোধান্বিত আধাম দেওয়ানের কঠোর অভিব্যক্তি। মুরাদের চোখ ব্যথা করছে। অপারেশনের চোখ নিয়েই অপবিত্র সত্তা নিয়ে ঘুরঘুর করছিল, আর তখনই আটক হয়েছে অ্যাডামের খাঁচায়। ম্যাক্স আয়েশ করে মাটিতে বসে পড়ল। আধাম এক পা নিয়ে মাটির উপর শুকনো পাতাগুলো নড়াচড়া করছে বাচ্চাদের মতো দুষ্টুমির ছলে। শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। মুরাদ ঠোঁট ব্যঙ্গ করে বলল, আমাকে এখানে এনেছিস কেন? বারবিকিউ করবো তোদের মাংস আর রক্ত দিয়ে। তোর মাংস আজ বারবিকিউ হবে? তরল রক্ত হবে ব্লেন্ডার করা মশলা, আর হাড্ডিগুলো হবে গুঁড়ো মশলা। তুই আমাকে চিনিস? আমি কে? আমি মন্ত্রীর ছেলে। আমার কত পাওয়ার আছে তোর ধারণা আছে? কয়দিন পর এমপি পদে দাঁড়াবো। গুঁড়ো হাড্ডি দিয়ে চলাফেরাই তো করতে পারবি না, আবার এমপি হবে কি করে? তোর ক্ষমতা আমি নিজের পকেটেও রাখি না। তোর বাপ তো সাধারণ মন্ত্রী, অথচ আমি অ্যাডাম গভর্নমেন্টকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখি। হোয়াইট হাউসের সদস্যকে বারবিকিউ বানিয়েছি, আর তুই তো পাতি মস্তান। তীব্র আক্রোশে মুরাদ চিবিয়ে চিবিয়ে বলল, তুই আশরাফ দেওয়ানের ছেলে না? ওই যে 3-4 বছর পর বিদেশ থেকে বাবা মায়ের সাথে যমজ ভাই দেশে আসতি, তুই সে না? তুই আধাম না? তোর তো একটা বুড়ো দাদি আছে, তোর একটা মেয়েও আছে। তোর মেয়ের সমান একটা ছেলেকেও দেখেছি। তোদের বাড়ির চাকরানিটাকে ভোগ করতে চেয়েছিলাম। প্ল্যান করে দিনের বেলায় বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু চোখ ছানা বড়া হয়ে গেছে রূপসীকে দেখে। পাক্কা সত্যি কথা বলছি, এত সুন্দর মেয়ে মানুষ এর আগে দেখিনি। চামড়া যেন পুরোই মাখন, লাস্যময়ী এক নারী, যেন চোখ তেমন নাক। ঠোঁট দুইটার কথা আর কি বলবো। ইস, জনমের আফসোস লাগছে, আস্বাদন করতে পারিনি। শালির তেজ আছে। আমার চোখে মাটির পাতিলার ভাঙা অংশ ঢুকিয়ে দিয়েছে। আমার চোখটাই নষ্ট হয়ে গেছে। শালিরে যদি বিছানায় ফেলে কামনা মেটাতে না পারি, তবে নিজের নাম পাল্টে ফেলবো। আরে তুই এমন আহামরি সুন্দরী কোন রাজ্য জয় করে হাসিল করেছিস রে? পুরোই ঝাক্কাস একটা মাল। মুরাদ এসব কিছু বলছিল, আর তার চোখে ভাসছিল কুৎসিত মোহ। কালো জর্জের শাড়ি পরিহিত সুদর্শনার মুখটি জানোয়ারের চোখে চকচক করে ভাসছে। কামক সত্তা লাফিয়ে উঠলে বাধা অবস্থায় আধাম কিছুই বলছে না। এ যেন ঝড় আসার পূর্বাভাস। আচমকা ম্যাক্স প্যান্টের পকেট থেকে বের করলো একটা ধারালো চাকু। ম্যাক্সের প্যান্টগুলো কাস্টমাইজড করে বানানো হয় বড়সড় পকেট বানিয়ে। চাকু দেখে তিনজন ভড়কে গেছে, মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করছে। ঠিক তখনই অ্যাডাম সাদা ব্যাগি প্যান্টের পকেট থেকে বের করলো ছোট্ট একটি হাতুড়ি, একদম মিনি সাইজের হাতুড়ি। সামনে বসা তিনজনের মুখ বিবর্ণ হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ভয়ার্থ ঢোক গলধকরণ করলো। মুরাদের সাহস
গায়েব হয়ে গেছে ঝোপঝাড়ি রলিতে গলিতে। আধাম ফিচেল হেসে হাঁটু গেড়ে বসলো ঠিক মুরাদের বরাবর। তারপর বিশ্লেষণ করতে লাগলো তার জীবনী। সে ব্যাখ্যা করে দিল কিভাবে অ্যাডাম হয়ে অমানুষের গায়ের চামড়া খুলে ফেলে। মুরাদের গলা শুকিয়ে গেছে মরুভূমির পথচারীর ন্যায়, কণ্ঠনালীতে কথা আটকে আছে। আধাম ইশারা করলো ম্যাক্স যেন বাকি দুজনের ব্যবস্থা করে। ম্যাক্স ঘাড় চুলকে জিজ্ঞেস করলো, এরা কি করেছে অ্যাডামের সাথে? অ্যাডাম সংক্ষেপে সেদিনের ঘটনা বয়ান করার পরে ম্যাক্স ঝাঁপিয়ে পড়লো দুজনের উপর, যেন কোনো বাঘ শিকার পেয়েছে 5 দিন অনাহারে থেকে। রেপিস্ট শব্দটা শুনেই ম্যাক্স বুঝে গেছে তাকে কি করতে হবে। মুরাদের সামনেই কর্তন করা হলো তার 2 বন্ধুর হাতের সবগুলো আঙ্গুল। ম্যাক্সের পছন্দ হচ্ছে না বলদদের চিল্লানি, তাই ওদের দুর্গন্ধযুক্ত মুখে এক ঠাসা কাপড় ঢুকিয়ে দিয়েছে। এখন শুধু গুঙানির শব্দ আসছে। ম্যাক্স দক্ষ হাতে ছিন্ন ভিন্ন করে ফেললো 2 জনের 20টা আঙ্গুল। আঙ্গুলগুলো কুটি কুটি করে ছুঁড়ে মারলো ওদের মুখের ওপর। তারপর গুপ্ত অঙ্গ কর্তন করে দিয়েছে খুবই নিষ্ঠুর ভঙ্গিতে। মুরাদের মূর্ছা যাওয়ার অবস্থা, চোখে ভর করেছে মারাত্মক ভীতি। ত্রাসের তোপে ঘায়েল হয়েছে সর্বাঙ্গ। শরীরের প্রতিটি রোমকূপ কেঁপে উঠছে, কাঁপছে গোটা দেহ, থরথর করছে কলিজা। অ্যাডামকে শান্ত দেখালেও ম্যাক্সকে নরখাদকের মতোই লাগছে। মুরাদের আতঙ্কিত ফ্যাকাশে মুখ দেখে অ্যাডাম হাসলো শব্দ করে। সে হাসতেই থাকলো, অমানিসা গিলে নিচ্ছে হাসির ঝলকানি। চাঁদের আলো পরনে হয়তো দানবীয় হাসির সৌন্দর্য প্রকাশিত হতো। গজদাতের বাঁকা হাসিটা আড়ালেই থেকে গেল। মুরাদের দিকে ঝুঁকলো এবং বলল, কয়জন নারীর সম্ভ্রম খুইয়েছিস? কয়জনকে থাবা দিয়েছিস? কয়জনের গায়ে কলঙ্ক লাগিয়েছিস? কয়জনকে বিভীষিকা উপহার দিয়েছিস? কয়জনের কাপড় উন্মুক্ত করেছিস? কেন লালসার নিকৃষ্ট লেলুপ দৃষ্টি দিয়েছিস? বিয়ে করেও কেন কুত্তার মতো আচরণ করেছিস? এই কথা বলছিস না কেন? মুখ খোল জানোয়ার, তোর হুঙ্কার কোথায় গেল? নিরীহ নারীর দেহ থেকে বস্ত্র খুলতে বুক কাঁপেনি একবারও? বিবেক জাগ্রত হয়নি একবারও? বিকৃত মস্তিষ্ক নিয়ে আরেকজনকে কলুষিত করতে ভালো লাগে, তাই না? কলুষিত সে নয়, কলুষিত তোরা। আধাম রক্ত চক্ষু নিবদ্ধ করলো। মুরাদের দাঁতে দাঁত ঠক ঠক করে কাঁপছে। মুখে রক্তের চিহ্ন বিলুপ্ত হচ্ছে, ঘেমে ঘেমে একাকার। আধামকে সহজ সরল ভেবে মৌতের দ্বারপ্রান্তে হাজির হয়েছে। খিটখিট করে হেসে অ্যাডাম বলল, তোর সঙ্গীতের চেয়েও নাজুক অবস্থা হবে তোর। আচ্ছা, তোর এই অবস্থা দেখলে কেউ খুশি হওয়ার আছে? সর্বপ্রথম কে খুশি হবে বলতো? গুনগুন করে মৃদু স্বরে মুরাদ জবাব দিল, আমার বউ খুশি হবে। ও আমাকে মনে মনে অভিশাপ দেয়। বাইরে কুনজর দেওয়ার কারণে ও খুব কষ্ট পায়। হতদরিদ্র মেয়ে, তাই না পেরে আমার সংসার করছে। বাবা মায়ের অবাধ্য হয়ে আমার থেকে মুক্তি হতে পারে না। আর যাদেরকে ধর্ষণ করেছে তারাও খুশি হবে। আর কি তাড়াতাড়ি বল। 16 বছরের একটা মেয়েকে রেপ করেছিলাম আমি আর ওরা দুজন। মেয়েটা মারা গেছে। ওর পরিবার কোনো বিচার পায়নি আমার বাবার কাছে। ওই পরিবারটা খুশি হবে। যা, আমি ভিকটিম গার্ল এবং তার পরিবারকে খুশি করে দিলাম। মুরাদ আটকে উঠে ঢোক গিলল। অমানিসার ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে যাচ্ছে নরপশুর রক্তের স্রোত। শুকনো পাতা আর মাটিতে রক্ত বহমান। মুরাদের সাহস হচ্ছে না 2 বন্ধুর দিকে তাকাতে। মুরাদ এতক্ষণে খেয়াল করলো আধামের মুখে ললিপপ। আধাম আর একটু ঝুঁকলো এবং হিমশীতল গলায় বলল, তুই স্মরণ কর যখন মেয়েদের উপর হামলে পড়তি। মেয়েদের করুণ দৃষ্টি আর আর্তনাত্ম রক্ষীপটে ভাসিয়ে তোল। নিজেকে আড়াল করতে এবং লোমহর্ষক নাপাক স্পর্শ থেকে বাঁচতে আকুতি মিনতির দৃশ্যটা মনে কর। 16 বছরের কিশোরী মেয়েটার গলা ফাটানো চিৎকার মনে পড়ছে? মুরাদ ঠোঁট নাড়িয়ে কেমন করে জানি বলল, মেয়েটা চিৎকার করতে পারেনি। মুখে গামছা ঢুকিয়ে দিয়েছিলাম। মুখ বন্ধ করার আগে ভীত হরিণ শাবকের ন্যায় করুণ চাহনিতে আমাকে বড় ভাই ডেকে মাপ চেয়েছিল। এমনকি ভয়ে আব্বাও ডেকেছে। আমার পায়ে পর্যন্ত ধরেছে। খোদার দোহাই দিয়েছে, ভাই আব্বা কোনোটাকেই আমাদের মায়া লাগেনি। আধাম আর বিচ্ছুটি শুনতে পারল না। ঝড়ের বেগে ম্যাক্স থেকে চাকুটা নিজের হাতে নিয়ে সুন্দর করে ধীরে সুস্থে মুরাদের কপাল থেকে নাভি পর্যন্ত আঁচড় কেটে দিয়েছে চাকুর ধারালো সরু মাথা দিয়ে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো মুরাদ। তা দেখে অ্যাডাম হাসছে। তারপর আফসোসের সুরে ম্যাক্সের দিকে ফিরে বলল, ভুল হয়ে গেছে ম্যাক্স, একটা সামুরাই তলোয়ার প্রয়োজন ছিল। ইস, আফসোস হচ্ছে। সামুরাই তলোয়ার হলে আরেকটু ভালো হতো।
থাক, এভাবেই কাজ চালিয়ে নি। তারপর পুনরায় হিসিয়ে বলল, নিজের মাঝে ওই সত্তাকে কল্পনা কর যাদেরকে তুই ধর্ষিতার তকমা দিয়েছিস। নিজেকে সেই স্থানে বসিয়ে দেখ। তুই অমানুষ আর কুলাঙ্গার। আমার নিষ্পাপ মেয়েটাকে ছুঁড়ে মেরেছিস। আমার মেয়ের ছোট্ট শরীরের উপর তোর পা রেখেছিস। একটা ছোট্ট প্রাণও তোর কাছে নিরাপদ নেই। বনের হিংস্র হায়না থেকে তোরা আরও বেশি নিকৃষ্ট। তোদের মনুষ্যত্ব নেই, তোদের হৃদয় আছে তবে মায়া নেই। যৌন চাহিদাকে অতৃপ্তি হিসেবে বেছে নিয়ে রাক্ষস হয়ে বিকিয়ে দিয়েছিস মানবতা। এই ভূমি নাপাক বানিয়েছিস। তোর দানব সত্তার বিনাশ হবে, পুরুষত্বের দাফন ঘটবে। তোর রক্তে রঞ্জিত হবে মাটি। তোর দূষিত রক্তে জমি আর্দ্র হবে কালচে রক্তিম হয়ে। তোর প্রেতাত্মার সমাপ্ত হবে। তুই তোর নোংরা হাত দিয়ে আমার স্নো কুইনের চিবুকে, উদরে আর ঘাড়ে স্পর্শ করেছিস। তার নোনতা জলের স্বাদ তোর জিহ্বায় লাগিয়েছিস। লেলেপো দৃষ্টি দিয়েছিস। তোর পরিত্রাণ এত সহজে মিলবে না রে নাদান। এই বলে ললিপপের চিকন ছোট্ট প্লাস্টিকের লাঠি ঢুকিয়ে দিল মুরাদের ক্ষত চোখে। গগনবিদারী চিৎকার দিল সে। সেই আত্মচিৎকারে গাছের ডালে বাসা বেঁধে চুপটি করে পড়ে থাকা পাখিরাও গুমড়ে উঠেছে। অ্যাডাম তার জুতা খুলে মুরাদের মুখ হাঁ করিয়ে মুখের ভেতরে জুতা ঢুকিয়ে দিল। এবার মুরাদ গো গো শব্দ করছে কেবল, চোখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। এক ফোঁটা রক্ত মুরাদের জিহ্বায় লাগিয়ে তিরস্কার করে বলল, নে টেস্ট কর, নিজের পাপি রক্ত টেস্ট করে দেখ। এই নরাধম, তুই নরকের কীট হয়ে থাকবি। অভিশাপ দিলাম তোকে। তোর সারা শরীরে নরকের কীট এবং পোকামাকড় চিপকে থাকবে। তারপর ভালো চোখে চাকু দিয়ে একটা টান মেরে মুরাদের বৃষ্টি আঙ্গুল কুচি কুচি করে পায়ের পাতা এবং আঙ্গুলে হাতুড়ি দিয়ে মারতে লাগলো। থেতলে গেছে পায়ের পাতা এবং আঙ্গুল সমূহ, দুই চোখে রক্তের ফোয়ারা। এরপর ম্যাক্স মুরাদের গুপ্ত অঙ্গন কর্তন করে বিমর্ষ চোখে জানালো, এই বারবিকিউ একটুও ভালো হয়নি। রাতের আধারে তিন ঘাতকের নির্মম পরিহাস কারো কর্ণগোচর হলো না। গাছের আগায় জেগে থাকা পেঁচারা পর্যন্ত গুটিয়ে গেছে আহত চিৎকার এবং গোঙানিতে। গুমড়ে মরা আর্তনাদ কারো দৃষ্টিগোচর হলো না। এমন রাতে মুরাদ আর তার বন্ধুরা পাপাচার করত। অসহায় সম্ভ্রম হারানো নারী ঠিক এভাবেই চিৎকার করত। তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করত। যারা বেঁচে গেছে তাদের জীবনে পদে পদে ট্রমা আর ট্রমা। আজকের রাতে লিপিবদ্ধ হয়েছে পাপীর রক্তক্ষয়ী ইতিহাস। ধর্ষকের নিম্নাঙ্গ কর্তিত হয়েছে এবং মাটি ভিজেছে তার নোংরা রক্তের ধারায়। যেই হাত এবং পা দিয়ে নারী দেহ পিষেছে, সেই হাত এবং পা কুটি কুটি হয়ে থেতলে গেছে হাতুড়ির বাড়িতে। মুরাদের তাজা রক্তের ঘ্রাণ আধামকে বড় সুখ দিল। তারপর শেষমেশ বাকি কাজটাও করে ফেলল। অ্যাডাম নিজের জুতা মুরাদের মুখ থেকে বের করে গাছের নিচে রাখলো। অতঃপর মুরাদের সামনের সবগুলো দাঁত উঠিয়ে ফেলেছে এবং জিহ্বার আগা খট করে কেটে দিয়েছে। গায়েবী আওয়াজ ভেসে আসছে, ধর্ষণের শাস্তি খুবই নির্মম এবং নিষ্ঠুরতার সহিত হোক। কোনো ধর্ষক যেন সিনা টান করে না হারতে পারে। সর্বশেষ কাজটি সম্পন্ন করে ম্যাক্সের উদ্দেশ্যে আধাম শুধালো, আরে মিয়া বাঙালি বারবিকিউ আর কত মজা হবে, এসব কাজ চুটকি মেরেই শেষ করা যায়। ম্যাক্স বাংলা কিছুই বুঝলো না। আধমরা তিনটাকে মন্ত্রী কামালের বাড়ির গেটের সামনে ধপাস করে শব্দ করে ফেলে তারপর দেওয়ান বাড়ির দিকে গাড়ি হাঁকিয়েছে। আবার চিরকুটে লিখে দিয়েছে, এই কামাল চোর শোন, তোর ছেলের এই পরিণতি আশরাফ দেওয়ানের ছেলে আধাম দেওয়ান করেছে। সকালে নাস্তার টেবিলে তোর জন্য অপেক্ষা করব। ও সরি, মুরব্বী মানুষ তুই তুকারি মানায় না। চাচা যান আপনার কুলাঙ্গার ছেলেকে অন্ধ আধমরা বানিয়ে বারবিকিউ পার্টি করেছি, বাট একটুও মজা হয়নি পার্টি। কাকু শুনেন, তৃতীয় লিঙ্গের ছেলেকে হসপিটালাইজ করে আমার মুখোমুখি হবেন কেমন? থানা পড়লে সেসব আই ডোন্ট কেয়ার। আধাম যখন বাড়ি ফিরেছে তখন রাত 3টার কাছাকাছি। পূর্ণিমা অপেক্ষা করতে করতে বারান্দার কাউচে ঘুমিয়ে গেছে গুটি সুটি মেরে। পূর্ণ আর পাপড়ি বেবি কটে ঘুমিয়ে আছে। আধাম বাড়িতে প্রবেশ করে ম্যাক্সের সাথে কিছুক্ষণ কথা বলে আগে ফ্রেশ হয়েছে। ম্যাক্স গেস্ট রুমে থাকবে। ব্যাগি প্যান্ট পাল্টে আর একটা ব্যাগি প্যান্ট পরে উদাম গায়ে বারান্দায় হানা দিল। তারপর রূপবতীকে আলতো করে বুকে মিশিয়ে বিছানার কাছে আসতেই পূর্ণিমার তন্দ্রা ছুটে গিয়েছে। আহ্লাদি হয়ে জড়িয়ে ধরল আধামকে। আধামও যেন বিগলিত হলো। দুজনে বিছানায় শায়িত হয়ে নিঃশব্দে অনুভব করছে পরস্পরের সঙ্গ। পূর্ণিমা পেলব হাতে টেনে দিচ্ছে আধামের চুলগুলো। মিশারাই বোঝালো কিছু রান্না করে দিবে কিনা, ম্যাক্স কিছু খাবে কিনা। আদনান জানিয়েছে বের হওয়ার আগে খেয়ে বের হয়েছে, আবার রাস্তায়ও ম্যাক্সের সাথে হালকা পাতলা খেয়েছে, তাই আর কিছু খাবে না। আধাম বিছানা থেকে উঠে বারান্দার দরজা লাগিয়ে আবার বিছানায় আসার পথেই ভ্রু কুচকে গেছে। পা
পা বাড়িয়ে পূর্ণর বেবি কটে উকি দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসির আওয়াজে বাচ্চা দুটো ঘুম থেকে লাফিয়ে উঠেছে। আধামের হাসি থামার বদলে আরো বাড়ছে। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। পাপড়ি ঘুম ঘুম চোখে বলল, পাপা কি হয়েছে, হাসছো কেন পাপা? ওই আব্বা ককতালির মতন হাসতাছো কেন? কতকতিল মতন হাসতাছো কেন? পূর্ণিমা মুখ চেপে হেসে প্যান্ট বের করে পূর্ণকে পরাতে নিলেই বড় এক হোঁচট খায় পূর্ণ। সে আজ লুঙ্গি পরে ঘুমিয়েছিল। লুঙ্গি তো লুঙ্গির জায়গায় নাই, বরং গলায় ঝুলে আছে। পূর্ণ ভিমড়ি খেয়ে পড়ে। আধাম কোনো রকমে হাসি থামিয়ে তাড়াতাড়ি করে দুইটা ছবি তুলে নেয় পূর্ণর। পূর্ণ মায়ের কোলে ঘাপটি মেরে ভয়ার্থ হয়ে বলল, আব্বা তুমি কিচ্ছুকে দেখছো? সব দেখেছি। হাই হাই কি তা দেখছো? বললাম না সব দেখেছি। আম্মা তাত্তালি প্যান্ট বলেইয়ে দাও। জীবনেও লুঙ্গি পিন্দা ঘুমাইতাম না। হালা লুঙ্গি গলায় গেছে, সব গেছে আমার। আব্বাই সব দেখছে। হাই হাই হাই, দুঃখ পাইছি গো মা, দুঃখ পাইছি। পাপড়িও খিলখিল করে হেসে বাবার কোলে গিয়ে বসলো। নিস্তব্ধ বাড়িতে মধ্যরাতে বাবা মেয়ের হাসিতে পুরো বাড়ি রমরমা হয়ে উঠেছে। চিত্রা দেওয়ান দরজায় নক করে ডাক দিলেন, এই আধাম কি হয়েছে? বুবু ভেতরে আসো। পূর্ণ হাফ প্যান্ট পরে চুপসে আছে। চিত্রা দেওয়ানকে আধাম ছবিগুলো দেখানোর পর তিনি ফিচেল হেসে নাতির মাথায় চাটি মেরে বললেন, ছেলেটার ঘুম ভাঙেনি, জব্দ করলে কেন? দেখ পূর্ণ লজ্জা পাচ্ছে। চিত্রা দেওয়ান চলে যাওয়ার পর আধাম পাপড়িকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আর পূর্ণ মায়ের বুক এখনো ঘাপটি মেরে আছে। পাপড়ি বাবার গালে ছোট ছোট হাত রেখে আদুরে গলায় বলল, পাপা ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও তুষার কন্যাকে অনেক অনেক ভালোবাসি। তুষার কন্যা আমার চোখের মণি, আমার প্রাণ ভোমরা, আমার জোনাকি। পাপা আমি বেবি কতে ঘুমাই। ওকে প্রিন্সেস, যাও। পাপড়ি বাবা মায়ের গালে চুমু দিয়ে নিজের ছোট্ট তুলতুলে বিছানায় গিয়ে গুড নাইট জানিয়ে শুয়ে পড়ল। পাপড়ির দেখা দেখি পূর্ণ ও বেবি কটে চলে গেছে। আধাম লাইট অফ করে এক ঝটকায় তুষার রানীকে নিজের সাথে মিশিয়ে তার নরম গালে তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করে লিখলো, ইউ আর মাই ডেস্টিনি, স্নো কুইন ইজ ভেরি বিউটিফুল।